সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। বরাবরের মতোই আজও আমরা একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো চুক্তির যুক্তি আছে কি মুক্তি। রাজা যায় রাজা আসে, জামা পাল্টায় কিন্তু ভাগ্য কি পাল্টায়। এই প্রশ্নগুলো নিয়ে আমরা আসব, আর চুক্তি সমঝোতা কোথায় কোথায় হচ্ছে তা আমরা খুঁজবো আজকে। এবং এটা খোঁজার জন্য আমাদের সাথে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমাদের সাথে আছেন রাশেদ খান, বিএনপির নেতা, এবং আরও আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামটি আপনারা নেক্সাস টেলিভিশনের সরাসরি টেলিভিশনে দেখছেন, তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকে পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমাদের সাথেই থাকুন। আমরা যেখানে যেতে চাই, কারণ আমরা দেখলাম যে একটি 12 তারিখের নির্বাচনের আগে 9 তারিখে একটি বড় চুক্তি হয়ে গেল, এবং যাকে আমরা বলি বাণিজ্য চুক্তি। আমরা এই চুক্তি নিয়ে যাব, তারপরে আমরা সমঝোতার আলাপে যাব। আসলে বাণিজ্য চুক্তিটিকে বলা হচ্ছে গোলামির চুক্তি। এই গোলামির চুক্তি বলার কতটা যুক্তি আছে, আমি এই আলাপটি নিয়ে হাজির হব আলাউদ্দিন মোহাম্মদের কাছে। আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে যেই চুক্তি সম্পর্কে কথা বলতে বললেন, আমরা জানি যে বর্তমান বিশ্ব একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে, এবং এই অবস্থার জন্য যদি কোনো একক ব্যক্তির আপনার খামখেয়ালিপনাকে আমরা দায়ী করতে পারি, এবং এমন হয়েছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বলে অনেকে আমেরিকাকে বিবেচিত করে থাকেন, এবং আমেরিকা এমন একজন আপনার মানুষের হাতে আছে যে মানুষটা আসলে যেভাবে চাচ্ছেন সেভাবেই আমেরিকায় আপনি পলিসি করতে পারছেন। আপনার শুধু এটা না, এর আগেও আপনারা দেখেছেন ট্রাম্প যখন হেরে যায় তখন ক্যাপিটাল হিলে আপনার ট্রাম্পের সমর্থকরা মানে তাদের সংসদে ঢুকে গিয়েছিল ওয়াশিংটন ডিসিতে। তো এখন ট্রাম্প এই 2024 সালের নির্বাচনের পর তাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তারা যদি নির্বাচিত হয়ে আসে, ওই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন অথবা আমেরিকা ফার্স্ট নীতির আওতায় যারা যারা আমেরিকায় আপনার পণ্য রপ্তানি করে কিন্তু আমেরিকা থেকে পণ্য কিনে না, তাদেরকে শাস্তি দেবেন। সেটার ধারাবাহিকতা 2025 সালের 2 এপ্রিল আমেরিকায় ট্রাম্প ট্যারিফ ঘোষণা করেন। এটা একদম সিম্পল ক্যালকুলেশন, পৃথিবীতে কখনো কেউ যেটা কল্পনা করতে পারে নাই। যেরকম যে বাংলাদেশের কিছু কিছু পণ্য আছে, আমেরিকান পণ্য অথবা অন্যান্য দেশের পণ্য, যেহেতু আমাদের লোকাল মার্কেটকে প্রোটেক্ট করতে হয়, তখন সেই পণ্যগুলোর উপরে আপনি 200-300% পর্যন্ত আপনি ট্যারিফ ধার্য করে রেখেছেন। ট্যারিফ হলো যে ট্যাক্সটা আমরা কাস্টমসের মাধ্যমে আদায় করি, আর ট্যাক্স হলো যেটা আমরা সরাসরি আমরা নাগরিকদের কাছ থেকে নেই, তো অথবা আমরা কোনো সেলসের বিপরীতে ট্যাক্সটা নেই। তো মূলত এই যে ট্যারিফ ধরুন, তখন দেখা গেলো যে বাংলাদেশ বিশ্বের সব দেশেই যে কাজটা করেছেন, যারা আমেরিকায় আপনার প্রায় 60টা দেশের মতো দেশ যারা আমেরিকায় পণ্য রপ্তানি করে, তাদের উপরে যেই পরিমাণ আমেরিকান পণ্যের উপরে তারা তাদের স্বদেশে হোম কান্ট্রিতে ট্যারিফ ধার্য করেছে, ঠিক একই অ্যামাউন্ট তারা আপনার আমেরিকান অ্যামাউন্ট বলতে একই রেট আপনার আমেরিকা সে দেশের পণ্যের উপর ট্যাক্স ধরেছে। এটাকে আমরা বলছি ট্রাম্প ট্যারিফ, অথবা অন্য ভাষায় অথবা আপনি তাত্ত্বিকভাবে বললে এটা রিসিপ্রোকাল ট্যারিফ, যে তুমি আমার উপর যত ট্যারিফ ধার্য করেছো। সুবিধার জন্য আমরা একটু সহজ করি, সেটা হচ্ছে যে যেমন ধরেন যে এর ভিতরে ভিয়েতনাম আছে, মানে আমাদের যারা মানে কম্পিটিটর মানে ইন্টারন্যাশনাল মার্কেটে, বা ধরেন পাকিস্তানও আছে, মানে তারা যেভাবে নেগোশিয়েট করেছে আমরা আসলে কি সেভাবে নেগোশিয়েট করতে পেরেছি? আর আমরা যে এই যে চুক্তিটা করেছি, এরকম চুক্তির অধীনে কি তারা গিয়েছে? না, প্রথমত আমরা যদি চুক্তির কি হয়েছে সেটা দেখি, আমি জাস্ট একটা জাম্প করতেছি। জাম্পটা হলো যে আমরা প্রথমত দেখেছি আমাদের প্রায় 70% মতো ট্যারিফ ধার্য হয়েছে, কিন্তু ওইটা আপনার ধার্যকৃত ট্যারিফ না, কিন্তু ফাইনাল যখন হয় তখন আমাদের উপরে 37% আপনার ট্যারিফ ধার্য করা হয়েছে। এখন 37 যেটা আমরা দেখেছি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান কিংবা ইন্ডিয়া, তাদের দেশেও আপনার কেউ 37 কেউ 35 এরকম আপনার ট্যারিফ ধার্য করা হয়েছিল।
তারপর বাংলাদেশে যারা মূলত গার্মেন্টস এক্সপোর্টার, যারা ইউএসএ রপ্তানি করে মেনলি, তারা আসলে সরকারের উপর তখন বড় চাপ প্রয়োগ করে, এবং সরকার নিজেও যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের দুইটাই রাস্তা, একটা হলো বিদেশে আপনার আমাদের উৎপাদিত পণ্য রপ্তানি করা, আর একটা হলো আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করে দেশে রেমিটেন্স পাঠানো। তো যখন আপনার রিজার্ভ, আমরা যখন বারবার রিজার্ভ নিয়ে আপনার ক্রাইসিসটা দেখি, রিজার্ভটা মূলত সেটাই যে বিদেশ থেকে আমাদের অর্জিত অর্থ যখন কমে যায়, অথবা আমাদের বিদেশ থেকে যে পরিমাণ টাকা আমরা পাই, ডলার আমরা আয় করি অথবা অন্য কোনো মুদ্রায় আয় করি, তার চেয়ে বেশি পরিমাণ যদি আমরা আমদানিতে ব্যয় করে ফেলি, তখনই কিন্তু আমাদের রিজার্ভের ঘাটতি দেখা দেয়। এখন দেখেন, আপনার যে কোনো সরকার, শেখ হাসিনা সরকারের কিন্তু পতনের অন্যতম একটা বড় কারণ ছিল তার সে কোনোভাবে রিজার্ভকে আর আপনি স্টেবল রাখতে পারছিল কিন্তু না। আমরা তো ধরেন আমাদের যে 6 বিলিয়নের যে মার্কেটটা, সেটা আমরা হারাতে চাইনি বলেই তো এটা করলাম, তাই না? এক্স্যাক্টলি, আপনার এটা শুধু 6 বিলিয়নের মার্কেট না, মূলত আমরা আমাদের যে গার্মেন্টস এক্সপোর্ট ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার উপর নির্ভরশীল, মানে নর্থ আমেরিকার উপর নির্ভরশীল, এবং সেখানকার আপনার বড় আপনার অংশের এক্সপোর্টটাই কিন্তু ইউএস এর মার্কেটে হয়। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে আমরা যাদেরকে না, সেই জন্য কি যে মানে আপনি তো একজন মানে অর্থনীতিরও শিক্ষার্থী এবং মানে গবেষক, মানে যেমন আমি একদম সিম্পল ইকোনমিক্স, যে আমি 6 বিলিয়নকে সেভ করতে গিয়ে আমি 22 বিলিয়নের চাপ নিব কিনা। না, ব্যাপারটা আসলে ঠিক তার সাথে এইভাবে অন্যান্য যে চুক্তিগুলো, মানে যেমন ধরেন এখন আমাদের তেল দরকার রাশিয়া থেকে, আমার ইউএস এর পারমিশন লাগবে। যেমন ধরেন হরমুজে যা হচ্ছে, সেখান থেকে অন্য দেশের জাহাজ বেরোয় আসতেছে, কিন্তু আমাদের জাহাজ আসছে না। আপনি এটার পরে যাই, এগুলো কি এটার ইম্প্যাক্ট কিনা, মানে এটা তো কতগুলো মানে না, প্রথমত আমাদের এই যে একটা ন্যারেটিভ দেখেন, আমি একটু ক্লিয়ার করে নেই। আমি এই চুক্তি সম্পর্কে শুরু থেকেই, যখন চুক্তি আপনার সাইন করার আগেই, মানে চুক্তি কিন্তু সাইন হয়েছে পরে, আপনার এপ্রিল মাসে 25 সালের এপ্রিলে 9 এপ্রিল মূলত এই রেটটা আমরা জানতে পারি প্রথম। তারপর এখানে সরকার থেকে ডেলিগেশন পাঠানো হয় আমেরিকায়। তখন সারা বিশ্বের সব দেশেরই আপনার এই যারা গভর্নমেন্ট অফিসিয়াল, তারপর সরকারের যারা নির্বাহী বিভাগ এবং বিজনেস, এই 3টা গ্রুপের সমন্বয়ে ডেলিগেশন আমেরিকা পাঠানো হয়। পাঠানোর পর তারা সেখানে আপনার একটা উৎসবমুখর পরিস্থিতি এখন আমেরিকা তৈরি হয়েছে। সারা দুনিয়ার ব্যবসায়ীরা আসতেছে, গভর্নমেন্ট আসতেছে, আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে যে আমারটাই এটা কমিয়ে দাও। এটা মূল জায়গাটা আমরা কিন্তু মানে এটা সামারি করে দেই, তাহলে সুবিধা হবে। একটু তাড়াতাড়ি যেতে যাচ্ছে, হ্যাঁ, তাড়াতাড়ি যেতে গিয়ে যদি আমরা মেসেজটা ক্লিয়ার না করি, এটা একটু ডিফিকাল্ট। প্রথমত ওই সময় আমাদের যে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, তার নেতৃত্বে কিন্তু, এবং এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, তাদের নেতৃত্বে কিন্তু আমাদের ডেলিগেশন টিম গিয়ে সেখান থেকে আমরা ট্যারিফটাকে 20% নামিয়ে আনি। এবং একই সময় আমরা দেখছি ভিয়েতনাম তখনও 25%, আপনার যাদের সাথে আমরা কম্পিট করি, ইন্দোনেশিয়া 27%, এই ধরনের অবস্থা ছিল। আমি সিকোয়েন্সটা আসে, তারপর অন্য আলোচনা চলে যাই। মূল জায়গাটা হলো, যেই ঘটনাটাকে সবাই সেলিব্রেট করেছে, কিন্তু মানুষ বুঝতে পারে না যে সেলিব্রেটটা আসলে মূলত এখানে উপকারটা হচ্ছে কাদের। বাংলাদেশের একটা জায়গায় বুঝতে হবে যে আমাদের যে বিজনেস অথবা আমাদের যে ট্রেড বডিগুলো, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো বিজিএমইএ। আপনার বাংলাদেশে যারা বিদেশে গার্মেন্টস রপ্তানি করে, এবং সামহাও প্রতিটা সরকারের উপরে কিন্তু তাদের একটা বড় স্টেক থাকে। এখন যে আপনার পার্লামেন্টে আপনি দেখেন, আমি এই আলাপে আসবো কারণ হচ্ছে বিজিএমই কে শুধু আপনি যদি এককভাবে বলেন মুশকিল। না, আমি কিন্তু কাউকে দায়ী কিংবা আমরা সেই আলোচনা যাই নাই, বাণিজ্য চুক্তি কিন্তু অনেকগুলো নিয়ন্ত্রণ চুক্তি করা হয়েছে এই বাণিজ্যের মধ্যে থেকে, মানে আমি মানে কিনতে পারবো কিনা, আনতে পারবো কিনা, এই জন্য আমার যে অনুমতি নেওয়ার যে ব্যাপারগুলো, এরকম অনেকগুলো ক্লজ যুক্ত হয়েছে। এবং আপনি দারুণ বলেছেন যে এটার যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এখন বর্তমান, ওই সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ উনি নেতৃত্ব দিয়েছেন, আবার এখন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ওটা চুক্তির ভিতরে আমরা ঢুকতে পারবো। হ্যাঁ, আমরা একটু মানে যাবো চুক্তির ভিতরে, কিন্তু আমি শুধু রাশেদ খানের কাছে আসতে চাই যে মানে বর্তমান যে সরকারটি গঠিত হয়েছে, ওনারা কি, কারণ আপনার দল, আপনারা কি আসলে চুক্তিটি দেখেছেন কিনা ঠিকঠাক মতো? আবার একই সাথে যিনি ওই চুক্তি করলেন, যাকে এখন গোলামির চুক্তি বলা হচ্ছে, তিনি আবার এখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। তাহলে কি আপনারা কি চাপের ভিতরে আছেন? ওই চুক্তির চাপেই কি উনি পররাষ্ট্রমন্ত্রী? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো বিষয় ছিল, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল আমি মনে করি সংসদে। এখন আমাদের যারা অপোজিশনে আছে, আপনি দেখবেন যে তারা চাচ্ছিল যে সবগুলো অধ্যাদেশ এগুলো কোনো আলোচনা না হয়েই পাশ হয়ে যাক। কিন্তু এই যে চুক্তির ব্যাপারগুলো যখন আসতেছে, তারা কিন্তু এটা নিয়ে খুব বেশি কথা বলছে না।
কেউ কথা বলছে না, এখন বিরোধী দলও অপোজিশনে বলছে না, যারা সরকারি আছে দল বলছে না, এক্স্যাক্টলি অপোজিশনে যারা মানে আছে সংসদের বাইরে বলছে। এক্স্যাক্টলি যারা আমাদের অপোজিশনে আছে তাদের অনেক দায়িত্ব সরকারের ভুলগুলো নিয়ে আলোচনা করা, আগের সরকারের ভুলগুলো নিয়ে কথা বলা। তারা বারবার বলছে যে আগের সরকার নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছে, এখন কোন নির্বাচন নিয়ে? সেটা কি আসলে আপনার গণভোট নিয়ে নাকি জাতীয় নির্বাচনের যে ভোট সেই ভোট নিয়ে? তারা বলছে যে শুধুমাত্র জাতীয় নির্বাচনের ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে গণভোটে যে ইঞ্জিনিয়ারিং হয়নি তার নিশ্চয়তা কি? তার মানে আপনাকে কথা বলতে হলে দুটাই বলতে হবে যে গণভোটেও ইঞ্জিনিয়ারিং হয়েছে, জাতীয় নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর যদি আপনি ইলেকশন মেনে নেন তাহলে বলতে হবে না, ইলেকশন মোটামুটি ফেয়ার হয়েছে, আমরা ইলেকশন মেনে নিয়েছি। আপনি বলছেন যে বুকে পাথর চাপা দিয়ে আমরা নির্বাচন মেনে নিয়েছি, মানে সরকারে যারা আছে তারা তো অবশ্যই চাপের মধ্যে নানান কারণে আছে, এটা তো সত্য। কারণ আমাদের যারা অপোজিশনে আছে তারা তো সরকারকে সহযোগিতা করছে না। আপনি নির্বাচনের আগে, আমি একটু শেষ করি, নির্বাচনের আগে কিন্তু আপনি বারবার বলছিলেন যে মানে যে কোনো চুক্তি আগে সংসদে আলোচনা হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেগুলো আসলে বৈদেশিক চুক্তি হয়েছে সেই ব্যাপারে বিএনপি সোচ্চার ছিল, নিশ্চয় আপনি খেয়াল করেছেন, আমরাও প্রতিবাদ জানিয়েছি। এনসিপি আমাদের মতন এতটা প্রতিবাদ জানায়নি, কারণ এনসিপির সাথে সরকারের এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। যারা উপদেষ্টারা ছিল তারা তো এনসিপির উপদেষ্টা ছিল, পরবর্তীতে এনসিপিতে যুক্ত হয়েছে না। আমরা তো এই সময় কথাগুলো বলছিলাম যে এই উপদেষ্টারা কোনোভাবেই জনগণের উপদেষ্টা না, তারা এনসিপির উপদেষ্টা। কারণ প্রমাণ তো পাইলেন, আসিফ মাহমুদ পদত্যাগ করে তিনি কিন্তু এনসিপিরই এখন মুখপাত্র। তো এখন আমি মনে করি যে আমাদের অপোজিশনে যারা আছে তারা এই চুক্তির ব্যাপারে সংসদে তারা আলোচনার জন্য প্রস্তাব তুলুক, তারপরে আলোচনা করুক। এক্ষেত্রে যেটি হবে যে সরকারি দলে যারা আছে তারা এইটা নিয়ে আসলে আলোচনা করার সুযোগটা পাবে। বিরোধী দলের দায়িত্ব এইটা আসলে সংসদে উত্থাপন করা। এখন একটা সরকার যে সময় থাকে বা একটা দল ক্ষমতায় থাকে, নানান কারণে কিন্তু সেই দল অনেক দেশ মনক্ষুণ্ণ হবে, সেই বিষয়গুলোতে তারা অগ্রসর হতে পারে না। তো অপোজিশনে যারা থাকে তারা যদি এই জিনিসগুলো আসলে আলোচনার জায়গাটা সৃষ্টি করে দেয় তাহলে কিন্তু আলোচনা করা যায়। রাশেদ খান, আপনার কথা থেকে একটা মজার বিষয় আমার মনে হলো যে আপনি বললেন যে সরকার হচ্ছে বিএনপি হচ্ছে বিরোধিতা করেছে, মানে চুক্তি বিরোধিতা করেছে, কিন্তু বিএনপির একটা দারুণ আমরা দেখলাম, মানে সে হচ্ছে যার বিরোধিতা করে তার সাথে আবার তার বন্ধুত্ব হয়ে যায়। পলিটিক্সে আসলে ওই যে একটা কথা, মানে যিনি হচ্ছে ধরেন মানে যাকে প্রতিরক্ষা মানে উপদেষ্টা হিসেবে বিরোধিতা করলেন তাকে আবার মানে স্বাগত জানানো হলো, তাই না? দেখেন এটা তো আসলে আপনার অন্যান্য দলের ক্ষেত্রে হয়। যেমন এনসিপির যারা আছে তারা একসময় বলেছিল যে এই উপদেষ্টাদের সাথে আমাদের সম্পর্ক নাই, এমনকি বৈষম্য বিরোধী, আমি একটু শেষ করি, তারা বলেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই আমাদের পার্টির। পরে দেখেন যে তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পার্টিতে যুক্ত হলো, এই জন্য তারা বিশাল করে কিন্তু প্রোগ্রাম করলো, এবং উপদেষ্টা যিনি সেখানে যুক্ত হলেন সেটাকে কেন্দ্র করে বিশাল প্রোগ্রাম করলেন। অর্থাৎ বাংলাদেশের যে পলিটিক্যাল বাস্তবতা, এইটা আগে আপনাকে স্বীকার করতে হবে। নানান কারণে আসলে অনেক সময় আমি 2 মাস আগে যে কথা বলেছি, আমি এইটা এখন আর বজায় রাখতে পারতেছি না। এটা বাংলাদেশের বাস্তবতা হয়ে থাকে। রাখবো না রাজনীতিতে, জি নৈতিকতার প্রশ্নটা রাখবো না। নৈতিকতার প্রশ্ন বলতে মনে করেন যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এটা বাংলাদেশের একটা বাস্তবতা। এটা আমি সবার ক্ষেত্রে স্বীকার করি, এটা শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে না, জামাতের ক্ষেত্রে আছে না। আমাকে তো সত্য বলতে হবে, আমি যদি এখানে বলি না এটা হয় না, পরিবেশের সাথে, এটাকে বলে আপনি পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছেন কিনা, তো এটা আসলে হয়। এখন এই পলিটিক্যাল বাস্তবতা বাংলাদেশে রয়েছে, এই বাস্তবতায় আসলে আমাদেরকে অনেক কিছু আসলে মানিয়ে নিতে হয়। সবাই বলছে যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়া, কিন্তু নির্বাচনটা তো আর বর্তমান সরকার করেনি, নির্বাচনটা অন্তর্বর্তী সরকার করেছিল। তাহলে মানে এই জিতিয়ে দেওয়ার মেকানিজমটা কে করলো? অন্তর্বর্তী সরকার করলো নাকি বর্তমান সরকার করলো? না, আমরা তো দেখছি যে আমাদের যারা অপোজিশনে রয়েছে তারা বলছে যে মানে বিএনপি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। মানে বিষয়টা দেখবেন, এমনকি তাদের একজন নেতা, খুবই গুরুত্বপূর্ণ নেতা, যিনি আসলে গালিগালাজ করার মাধ্যমে বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময় বিএনপির মাননীয় চেয়ারম্যান, তাকে কেন্দ্র করে বলছিলেন যে তারেক রহমান ইঞ্জিনিয়ার, ইলেকশন ইঞ্জিনিয়ার। অথচ তার বলা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন ইঞ্জিনিয়ার, যদি তার কাছে মনে হয় যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই প্রশ্নটাই আমি আসলে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই যে মানে কেন বর্তমান সরকার কি করে ইঞ্জিনিয়ারিং করলো, বিষয়টা পুরো অর্গানাইজ করলো হচ্ছে অন্তর্বর্তী সরকার, তাকে কেন আপনারা কখনোই দায়ী করেন না? এইটা হচ্ছে একটা বড়
মানে জানার বিষয়। আরও একটা প্রশ্ন আছে, সেটা আমি যাবো, কিন্তু এইটা নিয়ে যদি আপনি একটু ছোট্ট একটা মন্তব্য করেন। না, প্রথমত যে কারণে আপনার যে চুক্তির জায়গায় গিয়েছিলাম আমরা, যে চুক্তি যার মাধ্যমে হয়েছে এবং সেই চুক্তি নির্বাচনের জাস্ট 3 দিন আগে হয়েছে, সেই চুক্তি 60 দিনের মধ্যে ইচ্ছা করলে বাতিল হয়ে যেত। এই চুক্তি আসলে ইনাক্ট করার সময়টাই আপনার পরবর্তী 60 দিন পর, 60 দিনের মধ্যে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আপনার লন্ডনে এই রজার রহমান ওরফে খলিলুর রহমানের আপনার তত্ত্বাবধানে, কি বললেন এটা নাম? রজার রহমান, ওনার একটা নাম রজার রহমান। তো এখন তখনই কিন্তু আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত এটা একটা ডিফেক্টু বিএনপির সরকার হয়ে গিয়েছে। এবং তখন থেকে আমরা দেখেছি যে খলিলুর রহমান যেখানে তখন থেকে আপনারা কেন প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছি। একটা বিষয় আপনারা বুঝতে হবে যে যেটা আপনার রাশেদ সাহেব খুব স্পষ্ট করে বলে দিলেন যে যিনি চুরি করবেন তাকে আমরা বলতে পারবো না চোর, হ্যাঁ, কিন্তু তুমি কেন বিরোধিতা করছো না? যমুনা ঘেরাও করেছেন। না না, আমরা দেখেন যমুনা ঘেরাও করেছি, না না, এটা এইভাবে বলা উচিত না। যমুনা আমরা ঘেরাও করেছি না, হাসান সাহেবের হিসেবে করা হয়েছে না। না না, এখানে যেই সময়ে ঘেরাও করা হয়েছে সেখানে শুধু আমরাই ছিলাম না, এখানে আপনার জুলাইয়ের অনেক শক্তি সব প্ল্যাটফর্ম ছিল। হ্যাঁ, আমরা একটা আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি, কিন্তু যমুনা ঘেরাও তো শুধু আমরাই করি না, যমুনা ঘেরাও অনেকেই করেছে। এখানে ঢাকা শহরকে আপনার 1 মাস ধরে শুধুমাত্র একজনকে মেয়র ঘোষণার দাবিতে ঘেরাও করে রাখা হয়েছে। তো বিষয়টা ওই সময়ে যারা আন্দোলন করেছে কিসের ভিত্তিতে করেছে, বরং আমাদের যদি বলেন আমরা বেশিরভাগ সময় চেয়েছি এই একটা গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা যে রাষ্ট্র ধসে পড়েছে, এটাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠানগুলো কিংবা একটা মিনিমাম স্টেবিলিটি থেকে নিয়ে যায়, কিন্তু সেটা তো আসলে হয় নাই। এখন যারা সরকারে আছেন তারা তো আসলে সেই অবস্থায় তখন করতে দেন নাই। বাট আমরা সেই আলোচনাটা মনে হয় না যাই, কারণ আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যখন আমরা প্রশ্ন উঠাই, তখন কিন্তু এই বিএনপি যেটা শেষ পর্যন্ত করেছে আপনার গণভোটের রায় নিয়ে কিংবা অধ্যাদেশগুলো নিয়ে, আমরা দেখেছি যে ইতিহাসের কাছে বিএনপি একটা বড় দায় রেখে যাচ্ছে। এবং এটা ভবিষ্যতে এই যখন এই প্রশ্নটা উঠবে তখন এই ইলেকশন বলেন কিংবা অন্তর্বর্তী সময়টা বলেন, ইলেকশন পরবর্তী যে গণভোটের যে রায় মানার যে বাধ্যবাধকতার যে একটা ব্যানজির বাংলাদেশে তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে। এবং এমনও হতে পারে যে এই বড় আলাপে যাব, কারণ হচ্ছে গণভোটের রায় এবং এ নিয়ে এবং বিশেষ করে আপনার গোলটে মানে একটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন, এগুলোর একটা আলাপে আমরা যাব। কিন্তু তার আগে আপনার কাছে আরো একটা প্রশ্ন আমার আছে, সেই প্রশ্নটাতে আসবো আমি। ঠিক একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেকের পরই আমরা একটু নিচ্ছি চলমানের ছোট্ট ব্রেক। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে চলছিল আলাউদ্দিন মোহাম্মদের সাথে, আমি আলাউদ্দিন মোহাম্মদকে আগে আসবো, তারপর আবার রাশেদ খান প্রশ্নটা উত্থাপন করেছেন যে এই যে চুক্তি এগুলো তো মানে বিরোধী দল, যেহেতু আপনি এনসিপিকে এখানে প্রতিনিধিত্ব করছেন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা যে সংসদে তো এই চুক্তি নিয়ে কোনো কথা বলছে না বিরোধী দল, কেন বলছে না? না, সংসদের একটা আপনার প্রসিডিউর আছে। সংসদে আপনি কিন্তু যেমন আমরা অধিবেশন শুরু হয়েছে প্রায় 1 মাস যখন মানে নির্বাচনের পর কাটা 25 দিনের মাথায় গিয়ে, আর এই চুক্তি যখন সাইন হওয়া থেকে 60 দিনের ভিতরে চুক্তি আপনি ইচ্ছা করলে বাতিল করে দিতে, মানে এটা শুরুই করতে না পারেন ধরেন। তারপর আমরা দেখেছি প্রথম অধিবেশনটা একটা গুরুত্বপূর্ণ অধিবেশন। ঠিক আছে, কিন্তু আজকে এসেও তো আপনি বলেননি। আজকে এসে যেমন ধরেন মানে আপনি গাড়ি কেনার আবদার করছেন, হ্যাঁ, কিন্তু মানে আপনি কিন্তু বলেন নাই যে এই চুক্তিটার কি হবে। চুক্তি গাড়ি কিনলে ওখান থেকে আনতে হবে, মানে তাও তাকে জিজ্ঞেস করে আনতে হবে, মানে ওই চুক্তির নীতি অনুযায়ী। তো আপনি ওইটা বলার সময় পাচ্ছেন, কিন্তু এটা বলার সময় পাচ্ছেন না। প্রথমত এই চুক্তি নিয়ে শুরু থেকে আমরা ক্রিটিক্যাল। হ্যাঁ, আমরা এই চুক্তিটাকে সংসদে না কেন সংসদে আমি আসলে নিজেও সংসদ সদস্য হই নাই এখনো। আমি যতটুকু সংসদের বিধি জানি, এই বিধি আমার জানাটা এখন আমি জানি না যে আসলে এই সুযোগ পেয়েছিল কিনা, কিংবা আমি এটা বলতে পারি এর মাধ্যমে আমাদের যারা নেতা আছেন তাদেরকে এই বিধিগুলো কি করে জানেন, কেমন জানেন? রাশেদ খানের কাছ থেকে একটু জানতে চাই যে রাশেদ খান মানে যেটার কি এমনি তো বলা হয় যে আলাউদ্দিন যেটা বলেছেন যে আসলে এত গুরুত্বপূর্ণ মানে আপনার বিষয় হচ্ছে সনদ এবং অন্যান্য আলোচনা, যেখানে আসলে
এই আলাপগুলো আসতে পারে নাই, কিন্তু দেখেন যে গাড়ির শুল্কমুক্ত গাড়ি চাওয়া কিন্তু হচ্ছে। আমি একটা ছোট্ট বিষয় বলি যে এই প্রশ্নটাকে ধরুন আপনি তো আমাকে এনসিপির অবস্থান নিয়ে করছেন না, আপনি রাশেদ খানকে কেন এনসিপির অবস্থান নিয়ে প্রশ্ন করছেন? আপনি বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন করেন, সরকার অবস্থান নিয়ে প্রশ্ন করেন যে সরকার কেন এটা এগিয়ে নিয়ে যাচ্ছে। উনি মানে উত্থাপন করেছেন। এটা আসলে এটা হয় কি উনিও বিব্রত হন, উনিও আপনি না পারতে আবার এনসিপির উপরে ছেড়ে দিতে হয়, এনসিপি কেন করছে ঠিক আছে, দেখি রাশেদ খান এনসিপি কেন করছে না, তা আমি জবাব দিলাম। না, আমি আরো একটা আমার জানার আছে রাশিদ খানের সাথে, যেহেতু আলাউদ্দিন প্রশ্নটা তুলেছেন, মানে এই জন্য আমি রাশিদ খান এটার সাথে আরেকটা জিনিস বলি। একটা তো যেমন শুল্কমুক্ত গাড়ির আলাপ হচ্ছে, কিন্তু বাণিজ্য চুক্তির আলাপ হচ্ছে না। একই সাথে 25,000 শিক্ষার্থী এবার মানে এসএসসি পরীক্ষা থেকে ঝরে গেছে, এটাও আলাপ সরকারি দলও করছে না, মানে বিরোধী দলও করছে না, এবং মানে তারা শুল্কমুক্ত গাড়ির আলাপ করছে, কিন্তু 25,000 শিক্ষার্থী যে এবার এসএসসি পরীক্ষায় পার্টিসিপেট করতে পারলেন না, এবং সেটা নিয়ে আমাদের মানে মন্ত্রীও কিছু বলছেন না, শিক্ষামন্ত্রী, কিন্তু শুধু উনি এটা খুঁজে পেয়েছেন মানে মানিকগঞ্জে গিয়ে যে একটি ছেলে আরেকটি ছেলের মানে খাতা দেখে লিখছে, এর বাচ্চারা সবই ভালো হয়েছে। আচ্ছা, আমি একটু সামগ্রিকভাবে আলোচনা করি। দেখেন, যারা আমাদের এখন অপোজিশনে আছে তারা কিন্তু নির্বাচনী তাদের যে বক্তব্য এবং তাদের যে ইস্তেহার, সেখানে তারা বারবার বলছিল যে আমরা যদি ক্ষমতায় যাই বা আমরা দায়িত্ব পেলে আমরা গাড়ি বাড়ি আমরা কিচ্ছু নিব না। কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যে জামাত ইসলামের একজন এমপি, মানে ওই জোটের এমপি আর কি, এনসিপির এমপি, কিন্তু ওই জোটের আর কি, তিনি শুরুতে বললেন যে আমাদের তো আসলে বসার কোনো জায়গা নাই। আবার আজকে এনসিপির আরেকজন বললেন যে আমাদের তো গাড়ি লাগবে, গাড়ি তো আমাদের আসলে ভাড়া নিয়ে চলতে হয়। যদিও আমরা আগেই তাদেরকে দামি দামি গাড়িতে আমরা চড়তে দেখেছি, সাংবাদিকরাও নিউজ করেছে, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি আগে মানুষকে বললেন যে আপনার বাড়িও লাগবে না, গাড়িও লাগবে না, কিচ্ছু লাগবে না, এখন আপনার সব লাগতেছে। আচ্ছা দেখেন, স্থানীয় প্রশাসন, সেখানে আপনার উপজেলা আপনার চেয়ারম্যান থাকে, সেখানে আপনার পৌর আপনার মেয়র থাকে, সেই প্রশাসনটা দেখভাল করার দায়িত্ব কিন্তু তাদের। এখন এমপির যখন অফিস থাকবে, তাই না, বা একটা কার্যালয় থাকবে, দেখবেন যে তখন আর ওই যিনি আপনার পৌর মেয়র থাকেন আর উপজেলা চেয়ারম্যান থাকেন তাদের কোনো গুরুত্ব থাকবে না। স্থানীয় প্রশাসনের কাছে মানুষ তখন যাবে না, তখন এমপির কাছে যাবে। তার মানে আমাদের এনসিপির একজন বন্ধু তিনি যে দাবিটা করেছেন এবং এই দাবির যে বাস্তবায়ন হলো, যেটা আমরা আজকে শুনলাম, হাসনাত আব্দুল্লাহ নিজেই বললেন যে উপজেলা পর্যায়ে বা আসনে আপনার তাদের অফিসের ব্যবস্থা করা হয়েছে। এইটা এইভাবে কার্যকরী হয়ে গেলে স্থানীয় প্রশাসন ভেঙে পড়বে। আমাদের একজন এমপির দায়িত্ব কি? এই যে সংসদে তিনি কথা বলছেন, আইন তৈরি করছেন, জনগণকে, তার এলাকার মানুষকে তিনি এখানে প্রতিনিধিত্ব করছেন, তো এই কাজগুলো তিনি করছেন, কিন্তু যিনি স্থানীয় প্রশাসনে আছেন তিনি কিন্তু এই কাজগুলো এইভাবে করার সুযোগ পাচ্ছেন না। তার মানে কি, এমপির যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করার সুযোগ পাচ্ছেন, আবার মানে আগের সিস্টেম অনুযায়ী ঠিক স্থানীয় প্রশাসনে যারা আছে তারাও পাচ্ছেন। এখন যেটা হবে, এখন আর স্থানীয় প্রশাসন তারা ফাংশনাল থাকবে না। ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছেন না যে আপনার নমিনাল প্রধানমন্ত্রী আর হচ্ছে ফাংশনাল প্রধানমন্ত্রী, তো এখন তো তারা সব নমিনাল আর ফাংশনাল সব গুলিয়ে ফেলবে, এখন তার স্থানীয় প্রশাসন কাজ করতে পারবে না। আপনার কি এটা মনে হয় যে যেখানে এমপি থাকবে, এমপিকে বাদ দিয়ে কেউ আপনার মেয়রের কাছে, চেয়ারম্যানের কাছে যাবে? আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা, আমি আরেকটু আলোচনায় আনি। দেখেন, গণভোট নিয়ে উনি যেটি বলছিলেন যে আপনার বিএনপিকে একটা ঐতিহাসিক দায়ী থাকতে হবে। আমি আসি পরে যাই, কিন্তু আচ্ছা আমার ওইটা আগে একটু বলে নেন যে 25,000 শিক্ষার্থী মানে পরীক্ষা গেলেন না, কিন্তু এইটাও আলাপে তুললো না। আমি আসবো আপনার আমার কথা শেষে আমি উত্তর দিব। দেখেন, আরেকটা যে আলোচনা উনি করছিলেন গণভোট বা জুলাই জাতীয় সনদ নিয়ে, বারবার একটা জিনিস কিন্তু মিথ্যাচার করা হচ্ছে। বিএনপি জামাত ইসলাম দুটা ভিন্ন দল, একটা মধ্যপন্থী আর একটা ইসলামিক দল। এখন বিএনপির যে কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য, আর জামাতের যে কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য ভিন্নতা আছে না? আছে তো। সুতরাং জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়, ওই আলোচনায় আমি ছিলাম, যে কারণে ওই বিষয়গুলো আমি জানি। সেখানে বিএনপি মনে করেন সংস্কারের 100টা দফা যেটা অন্তর্বর্তীকালীন সরকার উত্থাপন করলো, সেখানে বিএনপি 80টাই সম্মত হলো, আর 20টাই তাদের ভিন্ন মত ছিল। জামাত ইসলাম মনে করেন যে তারা তাদের মতন করে তারা আপনার আরও মানে সব মিলে তারাও মনে করেন 90টা 80টাই তারাও সম্মত হলো, বা তারা 100টাই সম্মত হলো।
এখন বিএনপি তো অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, তাহলে বিএনপি জানে যে আমি আসলে ক্ষমতায় গিয়ে কতটুকু বাস্তবায়ন করতে পারবো। আমি যদি বাস্তবায়ন না করতে পারি, মানুষ তো আমাকে ওই পরের নির্বাচনের সময় বলবে তুমি তো প্রতারণা করেছো, যা বলেছিলে তা করো নাই। তো এই জন্য বিএনপি কিন্তু যে বিষয়গুলোতে সম্মত হয়েছিল, বিএনপি সেটা কিন্তু ওই সময় স্পষ্ট করেছে। দেখেন, বিএনপির সাথে বা অন্যান্য দলের সাথে, যারা বিএনপির সাথে এলাই ছিল বা যুগপৎ আন্দোলনে ছিল, তাদের সাথে কিন্তু, বা অন্য এর বাইরেও যারা ছিল সিপিবি বা অন্যান্য দল, তাদের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ধোঁকাবাজি করেছে, 2 বার প্রতারণা করেছে। কিভাবে? 4টা প্রশ্ন 1টা উত্তর, গণভোটের যে অধ্যাদেশ। এখন আপনি 4টা প্রশ্নের 4টা উত্তরের যদি সুযোগ রাখতেন, সেক্ষেত্রে কোনো প্রবলেমটা হতো না। মানুষ মনে করেন 3টা চায় আর 1টা চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারত। এখন আপনি হয়তো বলবেন, তাহলে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময় বিএনপির চেয়ারম্যান, তিনি কেন হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করলেন? বিএনপির মনে করেন যে, ওই যে আমি বললাম যে 100%কে যদি আপনি ভাগ করেন 80% আর 20%, তাহলে হার মধ্যে কি 80% না? তাহলে বিএনপির সাথে যেহেতু প্রতারণা করা হলো, এখন বিএনপি কি তখন না ভোটের ক্যাম্পেইন করবে? যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা ধোঁকাবাজি করলো, তো বিএনপি সেখানে কিন্তু তারপরেও হা ভোটেই ক্যাম্পেইন করেছে। এবং বিএনপি ওই সময় দেখবেন, বিএনপির মহাসচিব তিনি কিন্তু একটি প্রতিবাদ জানিয়েছিলেন, সেই প্রেস লিস্ট তিনি দিয়েছিলেন। আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার শেষ করি, সেটা হলো জুলাই জাতীয় সনদ দিয়ে একটু শেষ করি, এটা একটু শেষ করি। জুলাই জাতীয় সনদ দিয়ে একই ধরনের প্রতারণা করা হয়েছে। আপনি যখন আমাদেরকে ডাকলেন, সেখানে জামাতও গিয়েছিল, শুধুমাত্র এনসিপি যায়নি, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দেখবেন যে আমাদের জুলাই জাতীয় সনদ বা পুস্তক আমাদের হাতে দেওয়া হলো, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। এখন আপনি পরবর্তীতে যখন আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন, তখন আপনি কি করলেন? তখন আপনি বলছেন যে নোট অফ ডিসেন্ট নাই। তো এই যে 2 বার প্রতারণা আপনি করলেন, এটা তো বিএনপির সাথে প্রতারণা করেছেন, তাই না? অন্যান্য দলের সাথে প্রতারণা করেছেন। আমি এই জন্য আমাদের যারা অপোজিশনে আছে, আমাদের বন্ধুরা, আমি তাদেরকে বলছি যে বিএনপি ওই সময় যা বলেছিল, বিএনপি এখনো তাই বলছে, কিন্তু আপনারা বিএনপি সম্পর্কে মিথ্যাচার করে বরং গণভোট নিয়ে আর জুলাই জাতীয় সনদ দিয়ে আপনারা জনগণের সাথে প্রতারণা করছেন। বিএনপি প্রতারণা করছে না। গতকালও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করেছে যে আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, ওই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো বিএনপির অবস্থান তো পরিষ্কার। আপনি তো নির্বাচনের আগেও কিন্তু বিএনপিকে আপনি সংস্কার বিরোধী বলছিলেন, এখনো বলছেন, 5 বছর ধরে বলেই যাবেন। বলার পরেও কিন্তু মানুষ বিএনপিকেই ভোট দেবে, কারণ মানুষ জানে যে জামাত ইসলামের রাজনীতি মানেই প্রতারণা, ধোঁকাবাজের রাজনীতি। আমরা 86-তে দেখেছি, আমরা 71-এর সময় দেখেছি, ওই সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন, ওই সময় কিন্তু জামাত ইসলাম সেই সুবিধাবাদী রাজনীতি করেছে, অর্থাৎ তারা সুবিধাবাদী জিন্দাবাদ এই রাজনীতি করে। এই জন্য মানুষ কিন্তু তাদের ইতিহাসটা জানে। এইবার যেটা হয়েছিল, যেহেতু তারা মানে বিশালভাবে আরো অনেক দলকে নিয়ে বিএনপিকে নানানভাবে আপনার বলা যায় যে বলছিল সংস্কার বিরোধী, বিএনপি চাঁদাবাজি করে, নানান কিছু বলছিল। তো কিছু কিছু মানুষের ভিতরে এক ধরনের চিন্তা এসেছিল, যেটা আমার কাছে মনে হয় যে আমরা একটু দেখি, ঠিক আছে, জামাত ইসলামকে দেখি। কিন্তু মানুষ এখন বুঝতেছে নির্বাচনের পরে, ওই যে আমরা বলতাম না যে হাসিনার যে পতন হয়েছে তার মুখের দোষে, তো জামাত ইসলামের যারা রয়েছে যেভাবে মিথ্যাচার করতেছে, আর যেভাবে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় গুপ্ত অপ্রকাশ্য রাজনীতি বা আপনার এই মবের রাজনীতি করতেছে, মানুষ কিন্তু দেখতেছে যে জামাত ইসলাম তো ক্ষমতায় গেলে তারা যেভাবে আসলে রাষ্ট্রকে পরিচালনা করবে, এই রাষ্ট্রে কোনো আইনের শাসন থাকবে না। আজকে আপনি চট্টগ্রামে যদি দেখেন, চট্টগ্রামে মানে রাশিদ খান, আমরা একটু আপনি আরেকটা প্রশ্ন ওটা দিয়ে শেষ করে দিই, যেহেতু আপনি আপনার বললেন যে আমরা একটা ব্রেক নিয়ে ফিরবো, ব্রেক নিতে হবে। আর আমরা আলাউদ্দিন, আপনি মানে আমরা আসলে ওই আলাপ থেকে আপনি একটা বড় আলাপের মধ্যে আবার ঢুকে গেছেন। নিশ্চয়ই আলাউদ্দিন মোহাম্মদের সেটা নিয়ে বক্তব্য থাকবে এবং সেই বক্তব্যগুলো আমরা নিব। আমরা সেই বক্তব্য আলাউদ্দিন মোহাম্মদের কাছে ফেরার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান নিয়ে ফিরে এলাম আবার। এবার আমরা ফিরে যাব সরাসরি আলাউদ্দিন মোহাম্মদের কাছে। নিশ্চয়ই এতক্ষণে তার মনের ভিতরে অনেকগুলো উত্তর এবং প্রশ্ন যুক্ত হয়েছে। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা যেই প্রশ্নটা প্রথম করেছিলাম এবং তার সাথে আমরা যুক্ত করব রাশিদ খান যেই প্রশ্নগুলো উত্থাপন করেন, কিন্তু প্রথম প্রশ্নটা যেটা ছিল যে যেমন ধরেন 25,000 শিক্ষার্থী অনুপস্থিত হয়েছে, তারপরে হচ্ছে বাণিজ্য চুক্তি, আর যেমন ধরেন হামে 200-র কাছাকাছি বা তার আগে পরে কিছু শিশু মারা গেছে, এইগুলো নিয়ে বিরোধী জোট এখন পর্যন্ত খুব বড় রকমের সংসদে কথা বলতে আমরা দেখিনি। একমাত্র রুমিন ফারহানা ছাড়া, উনি একজন স্বতন্ত্র সদস্য। কিন্তু এত কিছু জরুরি বিষয়ের পরে হঠাৎ করে কেন শুল্কমুক্ত গাড়ির বিষয়টাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সাথে হচ্ছে অফিস চাওয়া? রাশিদ খান তার ব্যাখ্যা দিয়েছে, নিশ্চয়ই আপনার কাছে ব্যাখ্যা আছে। আর আরেকটা জিনিস উনি যেটা বলেছেন ওইটা তো আমরা একটু পরে আসতে চাই, এইটার ব্যাখ্যাটা আগে শুনতে চাই আপনার কাছ থেকে।
প্রথমত রাশেদ খানের সাথে বেশিরভাগ বিষয়ে দ্বিমত হওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা জায়গায় আমি একমত হয়েছি, সেটা হলো যে সংসদে এটা আমাদেরই এনসিপিরই একজন সাংসদ সংসদ সদস্যদের জন্য তার নির্বাচনী এলাকায় বসার জায়গা চেয়েছিলেন। তো সেই জায়গাটা চাওয়াটা এবং সেখানে যে আপনার স্থানীয় যে প্রশাসন আছে, সেখানে স্থানীয় প্রশাসনের সাথে তাদের কর্মকাণ্ডের মধ্যে আপনার কোনো ক্ষমতার ভারসাম্য প্রশ্নে এখানে কোনো আবার এমপির একক কর্তৃত্ব হবে কিনা, এ বিষয়ে আমার উদ্বেগ আছে। এবং আমি মনে করি যে এই সংসদ সদস্যদের স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনে আপনার হস্তক্ষেপ না করাই বাঞ্ছনীয়। খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দর, কিন্তু যেটা আমাদের বহুদিনের চাওয়া। হ্যাঁ, একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর, বিশেষ করে আরও বেশি করে আপনার 2018 সালে যখন নির্বাচন হয়, পুরো নির্বাচনটা হয়েছিল আপনার ডিসি এবং এসপিদের ব্যবহার করে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন। তারপর থেকে কিন্তু আপনার রাজনীতিবিদদের বদলে স্থানীয় প্রশাসন কিংবা আপনার টোটাল সারা দেশে আপনার প্রশাসনে আপনার যারা ব্যুরোক্র্যাটস অথবা আমলাতন্ত্র যারা কাজ, তাদের একটা আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তখনও বলতে শুনেছি যে এমপিদেরকে অনেক সময় আপনার সরকারি কর্মকর্তারা বিভিন্নভাবে আপনার নাজেহাল করেছে, নাস্তানাবুদ করেছে। এখনও কিন্তু কম বেশ আমরা দেখছি যে সেই ধারাবাহিকতায় আমলাতন্ত্র চলছে। আমলাতন্ত্র আপনি আগে যে সরকার ছিল তাদেরকেও চালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার 1 ডজন উপদেষ্টা সরকার চালাতে গিয়েছে, তারা জীবনে কোনোদিন আপনার সচিবালয়ে অনেকে প্রবেশ করে নাই, কাজও করে নাই, তাদেরকে কিন্তু আমলারাই চালিয়েছেন। আবার এখনও আপনার এই নির্বাচনের মাধ্যমে জনগণ একটি রাজনৈতিক দলকে যেখানে 2/3 মেজরিটি দিয়েছে, তার মানে জনগণ একটা রাজনৈতিক দলকে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়েছে যে আপনারা যেভাবে ইচ্ছে এই দেশকে আপনি সেভাবে পরিচালিত করেন। যেভাবে ইচ্ছা বলতে কি, যে আপনার কোনো বাধা তো নাই, আপনি আমার জন্য আইন পাশ করেন, আপনার আইনে পাশ করার বলতে পারবে না বিরোধী দল বাধা হয়ে গিয়েছে, যেটা এখন আমরা বলতেছি যে কেন এনসিপি বলে নাই, কেন আপনার অথবা এনসিপির জোট বলে নাই। কিন্তু বিষয়টা হলো যে কোনো কিছু কিন্তু বলতে হবে তা না, আসলে আপনার সরকারের হাতে আপনার 2/3 মেজরিটি আছে। সরকার ইচ্ছা করে যদি বলতে সরকার একটা ভালো কাজ করতে চাচ্ছে, এনসিপি কেন বাধা দিচ্ছে, বিরোধী দল কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে অবশ্যই আপনি বলতে পারেন। কিন্তু সরকার ক্রমাগত অন্যায় করে যাচ্ছে। সরকার আপনার জন আকাঙ্ক্ষার সাথে আপনার জুৎসই কোনো কাজ করছে না। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মানে এত খারাপ অবস্থা যাচ্ছে, আজকে আমরা দেখেছি রাজনৈতিক দলের আপনার পদধারী নেতারা হাতে বড় রামদা নিয়ে ক্যামেরার সামনে দিয়ে গিয়ে সে আপনার হামলা নেতৃত্ব দিচ্ছে। এগুলো একটু শেষ করে দেয়, আমি 30 সেকেন্ড আমি কথা বলতে পারছি না, আমি বলছি কেন আসলে শুল্কমুক্ত গাড়ি। হ্যাঁ, আমি আসছি। প্রথমত আমি মনে করছি যে এমপিদের সেখানে অফিস থাকা উচিত না। হ্যাঁ, দ্বিতীয়ত আমি এটা মনে করছি যে আপনার আমলাতন্ত্রের লাগাম টেনে ধরতে হবে, এবং লাগাম টেনে ধরতে গেলে সেখানে আপনার জনপ্রতিনিধি লাগবে। এখন জনপ্রতিনিধি, হ্যাঁ আমি একমত যে সে পৌরসভার মেয়র হবে, আপনার উপজেলা চেয়ারম্যান হবে, এবং একই সাথে আমাদের স্থানীয় সরকারের স্বাধীনতা দিতে হবে, যাতে সেখানে আপনার যারা সাংসদ তারা যাতে সেখানে হস্তক্ষেপ না করতে পারে। কিন্তু যেই মুহূর্তে একই সাথে আপনার একজন সংসদ সদস্যের হাতে বিশেষ বরাদ্দ দিয়ে রেখেছেন, সেখানকার সবগুলো আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার পুরো নিয়ন্ত্রণ দিয়ে রেখেছেন, নিয়ন্ত্রণ আছে কিন্তু সেখানে আপনার কোনো আপনার বসার জায়গা নাই, এবং সেখানে আপনি ইউনিয়ন অফিসে গিয়ে ইউনিয়ন চেয়ারে কিছু আপনার এমপি বসছেন অথবা ইউনিয়নের পাশে বসছেন। মূলত আমার ঘরে যখন আপনি আসবেন তখন কিন্তু যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি অ্যালার্ট থাকবো, কিন্তু আপনি অতিথি, আপনি যত ক্ষমতাসীন হন আপনি অতিথি। কিন্তু আপনি যখন দেখবেন যে না জনগণের একটা যাওয়ার রাস্তা থাকে। এখানে প্রচলিত নিয়মটা কি ছিল যে আগে কি এমপি সাহেবরা এমপি সাহেবদের কখনো অফিস ছিল না সেখানে, মানে তখন তারা কি করেছে? তারাও তো স্থানীয় সরকারের সাথে কাজ করেছে। তখন তারা করেছে, কিন্তু করতে করতে তো এমপিদের অবস্থা এমন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনার বিরোধী দলের এমপি যারা আছে তাদেরকে আপনার ওখানকার ইউনো সহযোগিতা করছে না। এমপি কার প্রতিনিধি হয়ে সেখানে কাজ করছেন? এমপি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করছেন, সেটা ভিন্ন। আপনাকে একটা জায়গায়, আমাকে এবং রাশেদকে এক জায়গায় হতে হবে যে আমরা কি আগের মতো আমলা নিয়ন্ত্রিত সরকার চাই না রাজনীতিবিদ নিয়ন্ত্রিত সরকার চাই? সেই জায়গায় চিন্তা করলে আমি মনে করি আমি আতিক মুজাহিদ যেহেতু সে নতুন এমপি হয়েছে, যাওয়ার পর তার 3টে উপজেলা সে অনুধাবন করেছে যে আমাকে তো আসলে এখানে ইউনিয়নের পাত্তা দিচ্ছে না। কারণ আমি যখন মানুষের সাথে বসি ইউনিয়ন অফিসে বসতে হয়, ওর বাইরে আমার কোনো বসার জায়গা নেই, কিন্তু তাকে আবার দায়িত্ব দিয়ে রেখেছে আপনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামত সবগুলো আপনাকেই জবাবদিহি করতে হয়। এবং আমি গতকাল দেখেছি একজন আপনার ফেসবুকে বড় পোস্ট ভাইরাল হয়েছে, আপনার হানান মাসুদের এলাকার একজন এখানে এসে হসপিটালে এসে দীর্ঘদিন ধরে তাকে নক করে পায় নাই, না পাওয়ার কারণে হানান মাসুদের আপনার অনেক মুন্ডুপাত হয়েছে যে। কিন্তু একটা বিষয় আমরা কখনোই এটা চিন্তা করি নাই যে হ্যাঁ একজন সাংসদ অবশ্যই তার দায়িত্ব, কিন্তু দায়িত্ব এটা না
যে সে আপনার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখন সংসদ অধিবেশন ছেড়ে কি আপনি হাসপাতালে যাবেন? সে আপনাকে ভোটার, কিন্তু আপনি কি করবেন? আপনি তার নিরাপত্তার জন্য, তার স্বাস্থ্য সুরক্ষার জন্য, তার শিক্ষা সুরক্ষার জন্য আপনি আইন পাশ করবেন। আমরা তো সেটাই ধরে নিয়েছি। দ্বিতীয়ত গাড়ির কথা বলি, আমি তো দেখি না, আমি যে হাসনাত আব্দুল্লাহ শুল্কমুক্ত গাড়ির কথা বলেছেন, যদি শুল্কমুক্ত গাড়ির কথা বলেও থাকেন, আমি এটা তো অন্যায় কিছু দেখি না। হ্যাঁ, প্রথমত এটা একটা নৈতিক প্রশ্ন যে আমি নিব কি নিব না। আমি মনে করি যারা নতুন এমপি হয়েছেন তাদের অনেকেরই গাড়ি কেনার সামর্থ্য নেই। হ্যাঁ, অনেকের থাকার কথা না আপনার 1-2 লক্ষ টাকা কিংবা নির্বাচনের সময় ফান্ড পেয়েছেন, সেটাও জনগণের ফান্ড, সেটা দেশে ব্যক্তিগত গাড়ি কিনা সেটাও আপনার আরেকটা আপনার অনৈতিক কাজই হবে। যদি আপনার রাষ্ট্রের বিধির মধ্যে থেকে তারা সুবিধা নিতে পারেন, হ্যাঁ, জনগণের জন্য এবং জনগণের কাজ করার জন্য, আমি তো অন্যায় দেখি না। দ্বিতীয়ত হলো যে আমার যেটা দেখেছি যে উনি গাড়ি চেয়েছেন, যে সরকার যেভাবে আপনি ইউনিয়নকে গাড়ি বরাদ্দ দেন, উপজেলা আপনার যে চেয়ারম্যানকে গাড়ি বরাদ্দ দেন, পৌর মেয়রকে বরাদ্দ দেন, তারা বরাদ্দও চেয়েছেন, যতদিন দায়িত্বে আছেন সেটা আপনি ব্যবহার করবেন, তারপর এটা ফেরত দিবেন। যদি এটা না হয়, আমরা কিন্তু আরেকটা বিষয় আমি ফাইনালি বলি, পরিষ্কার শুল্কমুক্ত গাড়ি চেয়েছেন, শুল্কমুক্ত গাড়ি চেলে তার যেই টাকা সে নিয়ে আসবে, যেই টাকা দিয়ে গাড়ির তো দাম দিতে হবে, সেইটার আপনার সোর্স আমি জিজ্ঞেস করবো, আপনিও জিজ্ঞেস করবেন। কিন্তু যদি সে শুল্কমুক্ত গাড়ি সংসদে পাশ করে নেওয়ার পর আপনি তাকে নৈতিক মানদণ্ডে দাঁড় করাবেন যে তুমি তো চাও নাই, হ্যাঁ, কিন্তু একই সাথে এটা বুঝতে হবে যে আপনি দুর্নীতি লাগাম টেনে ধরছেন না। আপনি একজন সংসদ সদস্যের আপনার সম্পদের হিসাব থেকে শুরু করে সব জায়গায় আপনি তাকে আপনার দূরত্ব দিয়ে রেখেছেন, কিন্তু একই সাথে আপনি যখন সে বৈধভাবে যে সুবিধাটা নিতে চাচ্ছেন তাকে যদি আপনি ভিলিফাই করেন, তাহলে সে অবৈধভাবে সুবিধাটা নেবেন। যে কোনটা গুরুত্বপূর্ণ আলোচনা সংসদের জন্য এবং কোনটা না, সেটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন যে এখন খুবই গুরুত্বপূর্ণ সময় শুল্কমুক্ত গাড়ির আলাদা? আর দুই নম্বর হচ্ছে যে আমি দুইজনের কাছে এই প্রশ্নটা রাখবো যে সংসদ সদস্যের কি ছোট বড় হয় কিনা, মানে সংসদে কারো বয়স বেশি হলে যে উনি বড় হন বা একজন ছোট, যেমন ধরেন বিরোধী দলের নেতা বলছেন যে মানে ছোট মানুষ চেয়েছে, না বলা যাবে না। আসলে এখানে কি সংসদ সদস্য কেউ ছোট কেউ বড় এরকম কি আছে? বা ধরেন একজন বড় মানুষ তার 2টা ভোট, একজনের একটা ভোট, বা ওপিনিয়ন কি এরকম? প্রথমত আমাদের একটা বিষয় মাথায় রাখতে, আমরা যাতে সংসদকে একটা রোবোটিক প্ল্যাটফর্ম না বানাই। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমি কিন্তু আপনার হলের বড় ভাই, আমি কিন্তু প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ির এলাকার লোক, বিভিন্নভাবে কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের সমাজেরই প্রতিনিধিত্ব করছে, এই জনগণের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে তাদের মতো করে আপনার একটা পরিবেশ তৈরি করতে দেন, তারা যাতে আপনার মানে কি বলবো আসলে বন্ধুত্বপূর্ণ উপায়ে একে অপরের আপনার সাথে আত্মীয়তার বন্ধন যেভাবে সামাজিকভাবে থাকে সেভাবে তারা আপনার এটা অ্যাড্রেস করে। কিন্তু আমরা যদি সব জায়গায় তাদের কাঠগড়া দাঁড় করাই, এই সংসদীয় সংস্কৃতিটা হয়তো আবার আগের ধাঁচে ফিরে যেতে পারে। আলাউদ্দিন বলতেছে এটা মানে একটা খুবই মানে ক্যাজুয়াল একটা বিষয়। দেখেন, প্রথমত নৈতিকতার প্রশ্ন উনি নিজেই বললেন। আপনি নির্বাচনের আগে যে কথা বলেছিলেন, আপনি সেই কথার উপরে থাকতে পারছেন কিনা সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আপনার নির্বাচনী কমিটমেন্ট ছিল যে আপনি সরকারি গাড়ি আপনি বরাদ্দ নেবেন না, আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি, আপনার ব্যাখ্যা থাকলে আপনি দিবেন। আমি ব্যাখ্যা দিয়েছিলাম জুলাই জাতীয়, আমি ওই প্রসঙ্গে প্রশ্ন করে নাই, আমি শেষ করে দিই, প্রতারণার আবার ব্যাখ্যা কি আমি শেষ করে দিই। হ্যাঁ, তো এখন এটা আসলে নৈতিকতার প্রশ্ন। দেখেন, যে সময় আমাদের অপোজিশনের বন্ধুরা এই কথা বলল, যারা আপনার এখন সরকারে আছে বিএনপির পক্ষ থেকে কিন্তু ওই সময় একই কথা বলা হয়েছিল, এবং এটা বলা যায় যে শুরুতে কিন্তু অপোজিশনে যারা আছে তারাই বলল, তাদের একটা ক্রেডিট আমি বলি। এখন যখন আপনি এই গাড়ি বাড়ি আবার চাইবেন, অফিস চাইবেন, তো স্বাভাবিকভাবে যারা আপনার বিএনপির আছে তারাই তো এমপি বেশি, তারাও তো এখন এই সুবিধা নিতে চাইবে, প্লট বরাদ্দ, তাই না? এই ধরনের ঘটনা তো ঘটবে, যেখানে অপোজিশন তারা আসলে বলা যায় যে ওয়াচ ডগের মতন, তার সরকারকে সবসময় পাহারায় রাখবে। এখন আপনি নিজে যখন সুবিধা চাইবেন, তখন তো সরকারের লোকজন তো সুবিধা আরও বেশি নিবে, যেটা বাস্তবতা। এই বাস্তবতা কি আপনি এড়াতে পারবেন? আমি আরেকটি বিষয় বলি। দেখেন, এই যে জুলাই জাতীয় সনদ নিয়ে অনেক আলোচনা করছেন, তো জুলাই জাতীয় সনদে শুধুমাত্র সংবিধান না, তো আরও অন্যান্য কমিশন তো গঠিত হয়েছিল। আমাদের অপোজিশন লিডাররা তারা কি নারী কমিশন নিয়ে আলোচনা একবারও করেছে? করতে চায়? কেন করতে চায় না? কেন? এছাড়া অন্যান্য যে কমিশনগুলো গঠিত হয়েছিল সেই আলোচনা তো ঐক্যমত কমিশনে হয়নি। এখন ঐক্যমত কমিশনে এই বাইন্ডিংস কে দিয়েছিল? এই প্রশ্নটা একটু শেষ করি। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন ঐক্যমত কমিশনে এই বাইন্ডিংস কে দিল যে আপনি শুধুমাত্র সংবিধান নিয়ে আলোচনা করবেন আর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন না? বাকি বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে নাই। আপনি যদি পরে মানে আমাকে বলতে
না না মানে বলবো, continue করবো? মানে আমরা একটু ছোট ব্রেক নিব। Okay, break আর একটা জিনিস হচ্ছে যে ঐক্যমত কমিশনের কথা বারবার আসতেছে, তো আর আপনি নারী নেত্রীর কথা বলছেন, এই জন্য আমি আসলে একটা যোগ করতে চাচ্ছিলাম। যেমন আজকে যে মানে প্রেস ক্লাবে যেই গোল টেবিল হয়েছে, এটা কিন্তু ঐক্যমত কমিশনের একজন অন্যতম সদস্য এবং ওনার যে সংগঠন সুজন, মানে সুশাসনের জন্য নাগরিক, ওনার এই সংগঠন গোল টেবিল করেছে এবং সেখানে ব্যারিস্টার সারা হোসেন একদম পরিষ্কার করে কয়েকটা কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে উনি প্রশ্ন তুলেছেন যে ঐক্যমত কমিশনে একজনও নারী সদস্য ছিলেন কিনা। এটা তো 2 নাম্বার হচ্ছে যে উনি বলছেন যে ঐক্যমত কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। উনি এই প্রশ্নটা উত্থাপন করেছেন। তো আমরা এই প্রশ্নের উপরই, যেহেতু উনি এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন, মানে আপনার একটা জাতীয় জায়গায় একটা বড় গোল টেবিলে, এবং যেখানে ঐক্যমত কমিশনের একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানে সদস্য ছিলেন, এবং সেইখানে এটা খুবই আলোচনার বিষয় হচ্ছে। এটার উপর আপনাদের মতামত জানতে চাইব, কিন্তু তার আগে নিব একটা ছোট্ট ব্রেক। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি চলমানের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমান নিয়ে। আমাদের আলাপ যেখানে ছিল, এবং আলাউদ্দিন মোহাম্মদের কাছে আমরা প্রথমেই যাব যে ব্যারিস্টার সারা হোসেনের যে বক্তব্য আজকে গোল টেবিলে, আপনার মতামত কি? এই যে ঐক্যমত কমিশন মানে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। না, আমার কাছে মনে হয় যে শুধু ঐকমত্য কমিশনকে না, এই জুলাই গণ অভ্যুত্থানকে তো গণতান্ত্রিক বলতে নারাজ অনেকেই। হ্যাঁ, আপনি গণ অভ্যুত্থানের পরের যে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে তো বিস্তর তর্ক চলছে না, এই তর্কগুলোর সাথে আমি এটা মিলিয়ে পাঠ করতে চাই। আপনি ঐকমত্য কমিশনকে আপনি গণতান্ত্রিক হতে হলে প্রথমে আপনার এর যে যারা ফাউন্ডার, যারা এটা করেছে, তাদের ইনিশিয়েটিভগুলো দেখতে হবে। সিম্পল, এখানে আপনার গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানের পর আপনার সরকার পালিয়ে গিয়েছে, রাষ্ট্রযন্ত্র সব কিছুই পালিয়ে গিয়েছে। আপনি এখন আপনার সামহাও এখানে আপনি সংবিধানের ধারা ব্যবহার করেন না করেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটা সংবিধান নাই মূলত। সেই অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে যে এখানে স্থানীয় সরকারের আপনার যারা প্রতিনিধি তারা নাই, আপনার নির্বাচন কমিশনাররা পালিয়ে গেছে, প্রধান নির্বাচন কমিশনার জেলের, আগের নির্বাচন কমিশনার জেলে, এরকম করে প্রতিটা প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি বলেন কিংবা মসজিদের ইমাম বলেন, সবাই নাই। এই সময় না, আপনি উত্তরটা দেই না, এই সময়ে আপনার সরকার অনেকগুলো কমিশন করেছে। কমিশনগুলো আপনার জেলায় জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে কম বেশ আপনার ফোকাল গ্রুপ ডিসকাশন করে টোরে কিছু একটা আপনার, এবং রাজনৈতিক দলগুলো তখন লিখিতভাবে আপনার প্রস্তাব দিয়েছে যে এই সংস্কার চাই। এগুলোকে সবকিছু নিয়ে আপনার ঐকমত্য কমিশন হয়েছে। এবং রাশেদ খান যে প্রশ্নটা তুললেন যে নারী কমিশন নিয়ে তো আপনি আবার আপনার মাইক্রো অ্যাঙ্গেল মানে চলে যাচ্ছেন। আপনি একটা প্রশ্ন করছেন ম্যাক্রো, যে ঐকমত্য কমিশনের লেজিটিমেশনের প্রশ্ন উঠেছে একজন, আর সেই জায়গায় আপনি নারী কমিশনে কি হয়েছে সেটা আপনিও আমি জানি, কিন্তু মূল জায়গাটা হলো ঐকমত্য কমিশনকে এর চেয়ে ভালো হয়তো বা সিভিল সোসাইটি থেকে, শ্রমিক থেকে আরো কিছু মানুষকে অ্যাড করা যেত। কিন্তু 30টা রাজনৈতিক দল মিলে, 30টা রাজনৈতিক দলের প্রতিনিধি মিলে প্রায় 1 বছর ধরে আলাপ আলোচনা করছে। আপনি গণতন্ত্র খোঁজেন, তারপর যখন আপনার অধ্যাদেশ দেওয়া হয়েছে, এই আলোচনাগুলো এখন আপনার গণভোটে জনগণের রায়ের পর, যেটা আপনার রাশেদ খান বলেছেন 4টা প্রশ্নের জন্য, তাহলে তো আপনার ম্যানিফেস্টোতে 31 দফা আছে, 31 দফার জন্য আলাদা আলাদা আপনি ভোটাধিকার করতেন। 31 দফার প্রথম দফায় তো বাস্তবায়ন করছেন না আপনারা। আপনি তারপর আসতেছেন আপনারা জুলাই সনদে কি বাস্তবায়ন করছেন। জুলাই সনদের অনেকগুলো জায়গা আছে, সনদে সাইন করার পর বিএনপি নোট অফ ডিসেন্ট না থাকার পরও বাস্তবায়ন করছে না, বরং বিএনপি তার নিজের সন্তান 31 দফার আপনার প্রথম দফাকে বাদ দিচ্ছে, পরবর্তী প্রতিটা দফাকে বাদ দিচ্ছে। একটা দফায় স্পষ্টভাবে লিখেছিল প্রশাসক নিয়োগ দেবে না, কোনো অবস্থাতে তার প্রথম কাজে প্রশাসক নিয়োগ দিয়েছে। দ্বিতীয়ত হলো আপনি যে জিনিসটা বলছেন সারা হোসেনের প্রতি সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরের অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানটা এখন যুক্ত, আপনার গণঅভ্যুত্থানটা অন্তর্বর্তীকালীন সরকারের গণঅভ্যুত্থান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে এই ঐকমত্য কমিশন, যেই কমিশনে 30টার বেশি রাজনৈতিক দল মিলে মাসের পর মাস আলাপ আলোচনা করেছে, জনগণ দেখেছে, এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে, এবং তার মাধ্যমে আপনার জুলাই জাতীয় সনদ পাস হয়েছে। আমার কথা হলো যে আপনি এই যে প্রসিডিউরটা নিয়ে আসলে, তারপরে জনগণ যে রায় দিয়েছে, রায় বাস্তবায়ন হচ্ছে না, আপনি কথা বলছেন না। আপনি আজকে দেখেন যে অর্থনৈতিক বাস্তবতা, আমরা তো শুধু বলছি সামনে বাজেট আসতেছে, আপনি দেখেন যে সরকারের এই যে কয়েক মাসের ভিতরে যে অবস্থাটা হচ্ছে। আমি জাস্ট একটা বিষয় বলি যে বাংলাদেশে বর্তমান যে রাজনীতির দিকে যাচ্ছে, এই রাজনীতি শুধুমাত্র রাজনীতি না, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফাইনালি আপনি একটা বিষয় দেখেন যে সরলীকরণ করছেন কিনা, একটা জায়গায় খুবই সরলীকরণ করছেন কিনা, যে আপনি বলছেন যে গণ অভ্যুত্থানের ভিতর থেকে যেই অন্তর্বর্তী সরকার হয়েছে এটা ভালো কথা, রাইট, সেইটাকে আমি মানি, কিন্তু ধরেন সেই সরকার আবার সবই
পজিটিভ কাজ সবই করবে, positive বলি নাই তো। একটাও করবে না। 38টা রাজনৈতিক দল মিলে আপনি আলাপ আলোচনা যে হয়েছে। লিনিয়েজটা তৈরি করছেন, এটা তো মনে হচ্ছে যে ওই আমি সরকার তো যা করবে আপনার তাই বৈধ। আলোচনা ঢুকলে আপনি আপনার হস্তক্ষেপের কারণে আগাতে পারছেন, এজন্য আমি একটা অ্যানালজি টানলাম যে ঐকমত্য কমিশনের ভিত্তি হলো যে 33টা রাজনৈতিক দল মিলে আমার বন্ধু আপনার ছোট ভাই রাশেদ, তার যে সদ্য বিলুপ্ত তো হয় নাই, আচ্ছা উনি বিলুপ্ত হয়ে গেছে ওই দল থেকে, ওই দলের অংশ হিসেবে কিন্তু মানে ওই দলে তো উনি নাই, সেই হিসেবে ও দলে উনি বিলুপ্ত। তো এখন উনি কিন্তু সেই দলের অংশ হিসেবে আপনার ঐকমত্য কমিশনে গিয়েছিলেন, খুব সম্ভবত বিএনপিকে ইগো করেছেন, এজন্য এখন ওনার জন্য সুবিধা হয়েছে। মূল জায়গা সেটা না, মূল জায়গা হলো যারা যারা রাজনৈতিক দল ছিলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিলেন, তাদেরকে তো দাওয়াত করা হয়েছে, তারা মিলে আলাপচালার মাধ্যমে করেছে। এখন আপনি বলতে পারেন সেটার মধ্যে উইকনেস ছিল, হয়তো বা অন্যান্য শক্তি বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করাতে পারতেন, কিন্তু এই 30টার বেশি রাজনৈতিক দল আলাপটাকে আপনি বলে দিচ্ছেন যে গণতান্ত্রিক না, অথবা এটার মাধ্যমে মূলত আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছেন আজকে যে বিএনপি অপকর্ম করছে, বিএনপি যে এই যে জুলাইয়ের সনদ বলেন, গণভোটের রায় বলেন, এই সংস্কারের বাস্তবতা, যার কারণে ফাইনাল কথাটা বলি, আজকে আইএমএফ এর যদি লোন আপনি কঠিন শর্তে নিতে হয়, যে লোনটা ছাড় হচ্ছে না, ইভেন আপনি ওয়ার্ল্ড ব্যাংকের যে আইডিয়ার মাধ্যমে যে আমাদের মানে বাজেটগুলো আসে, অনুদানগুলো আসে, সেই অনুদান ঠিক না, গ্র্যান্ট বিভিন্ন পর্যায়ে আসে, যে এই জায়গাগুলো যে আজকে বন্ধ হয়ে যাচ্ছে, কেন বন্ধ হয়ে যাচ্ছে? আপনি যে ব্যাংকিং সংস্কার, লম্বা গল্প না, আমি বলছি যে এটা প্রবলেমটা কোথায় হচ্ছে, যে ব্যাংকিং সংস্কারের কথা বলছেন, অথবা যে অর্থখাতের সংস্কার, এই সংস্কারের জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, অনেক জায়গায় অনেক কথা বলছেন, সংস্কারের জায়গায় চলে যাচ্ছি। আপনি দেখেন এই সরকার ফেল করলে লুজার হবে কারা? সবচেয়ে প্রথম বলেন, এই সরকারের দল লুজার হবে, সরকার লুজার হবে। আমরা এটা চাই না, সংস্কার ছাড়া এই সরকার টিকতে পারবে না, এই কথাটাই বলার জন্য বললাম। সরকারি মানে লুজার হওয়া মানে জনগণের। আমাকে একটু উত্তর দেওয়ার সুযোগ এবং আপনি অনেক দারুণ ভাবে বুঝিয়ে বলেছেন। আমরা ওই আলাপটা বড় ছিল বলে ওখানে আর যেতে চাচ্ছি না, কারণ আমাদের সময়ের সংকটতা আছে। আমরা একটু রাশিদ খানের কাছে যেতে চাই। রাশিদ খান প্লিজ। আচ্ছা, তো আসলে অনেক নৈতিকতার কথা বলে একটু ফার্স্ট যদি বলেন। এক্স্যাক্টলি, আমি আমার মতো বলে চলে যাই, তাহলে শেষ করতে পারবো। দেখেন, প্রথমত হলো রিফাইন্ড আওয়ামী লীগ। এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, প্রকাশ্যে কোনো দল এখনো পর্যন্ত বলে না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ আমাদের দলে যুক্ত হতে পারে। গণ অভ্যুত্থানের প্রধানতম শক্তি তারা সেটি বলা শুরু করেছে যে ছাত্রলীগের যারা আছে চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে। এটা একটা ব্যাপার, নৈতিকতার প্রশ্ন এখানে। এছাড়া দেখেন যে আপনার এই যে আমাদের যারা নারী প্রতিনিধি যারা সংসদে যাচ্ছে, তাদের দলের একজন নারী নেত্রী খুবই ভোকাল, ভালো কথা বলে, সংবিধান আইন নিয়ে তার বেশ ভালো জানাশোনা, সামান্তা শারমিন চিনেন, তার বক্তব্য শুনেছেন। আমি উত্তরটা দিই। তো দেখেন, শুধুমাত্র সামান্তা শারমিন জামাত বিরোধী হওয়ার কারণে তাকে কিন্তু এনসিপি থেকে তাকে নমিনেশন বা নমিনেটেড করা হলো না। এটা আমি একটু আমি শেষ করে দিই, আমি শেষ করি, একটু আমাকে বলতে দেবেন, আমি শেষ করি, সময় তো না, আমি শেষ করি, আপনারটা আপনি বলেছেন। এছাড়া দেখেন, আপনি সামান্তার প্রসঙ্গ নিয়ে আমি শেষ করি। সামান্তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ করে মর্যাদা আছে, তিনি জামাতকে যে জোটকে তিনি আপনি ক্রিটিসাইজ করেছেন, সেই জোটের ভোটে উনি সংসদে যাবেন না। আপনি তো মনিরা শারমিনও ক্রিটিসাইজ করেছেন, আপনি সামান্তার চরিত্র এখানে সামান্তা কি বলেছে কাউকে আমি সংসদে যেতে চাই? সামান্তা বলেছে? আপনি সামান্তাকে কেন টেনে না সামান্তার আপনার চরিত্র হরণ করছেন? সামান্তা তো আপনার উচ্চ কক্ষ অথবা কি বলে সংসদে যাওয়ার জন্য বিক্রি না, সে আপনার নারী, সে জোটের বিপক্ষে ছিল, এই জোটের ভোটে সে সংসদে যাবে না। লিখে রাখেন, সময় নাই তো, এত নীতি নৈতিকতার কথা বলে আমরা দেখেছি নাহিদ ইসলামের বান্ধবীকে প্রেস উইংয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, হান্নান মাসুদ থানা থেকে চাঁদাবাজকে ছাড়িয়ে আনতে গিয়েছিল। এমনকি দেখেন এই যে হাসনাত আব্দুল্লাহ, সে তার এলাকায় সব থেকে বেশি বরাদ্দও নিয়েছিল, এমনকি গর্ব করে বলে বেড়ায় যে আমি এত বরাদ্দ এনেছি, আমাকে তোমরা ভোট দাও, 350 কোটি টাকা আমার এলাকায় বরাদ্দ দিয়েছিল, অন্য এলাকায় বরাদ্দ দিয়েছিল। আসিফ মাহমুদ কি করেছে, তার এপিএস কি করেছে, সেই দুর্নীতিগুলো সেগুলো নিয়ে আপনার নিউজ হয়নি? আপনি দেখেন না, এরকম অসংখ্য নিউজ আছে, অনেক বড় বড় কথা বলে, কিন্তু কথা হলো যে 31 দফার কথা বললো না। শেষ করি, 31 দফা দেখেন, গণ অভ্যুত্থান হয়েছে না, এই যে আপনার সংবিধান সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, তো সেই সংবিধান সংস্কার কমিশনের মতনই কাজ করেছে। এখন কি দরকার? এখন কি আপনি আবার 5 বছর ধরে একই আলোচনা করবেন? এখন সংবিধানটা সংশোধন করা দরকার। বিএনপি প্লিজ, বিএনপি শেষ করতে দেন আমাকে। বিএনপি যে শেষ করি ভাই, আপনি থামাই দিচ্ছেন কেন? আপনি আমার শেষ করতে দিবেন না, সময় আছে, আপনি শোনেন। তারপরে আপনার দেখেন, এরপরে আপনার তাদের বন্দর কেলেঙ্কারি, বহু কেলেঙ্কারি, অর্থাৎ এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানটাকে
পুরো ভাই, শেষ করে দিয়েছিল দুর্নীতি আর রাশেদ ভাই, চাঁদাবাজি করে। কেলেঙ্কারিটা কিরকম? আপনি দেখেন নাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক পরিচয়ে একজন আওয়ামী লীগের এমপির বাসা থেকে চাঁদাবাজি করতে যায়নি। আজকে যারা এই নৈতিকতার কথা বলে, ওই সময় যদি এই দলীয়করণ, এই চাঁদাবাজি, এই দুর্নীতিগুলো না করতো, তাহলে আজকে কথাগুলো খুব বেশি মানাতো। তিনি বললেন যে চট্টগ্রাম হামলা হয়েছে, হামলা কারা করেছে? আপনি একটা ভিডিও আমার কাছে আছে, আমিও শেয়ার দিয়েছি, সেখানে দেখবেন যে শিবির তারা লাঠি সোঁটা নিয়ে সবার আগে ছাত্রদের উপর হামলা করেছে। হ্যাঁ, সেখানে সংঘর্ষ হয়েছে, সেখানে সংঘর্ষ হয়েছে। দেখেন, একটা রাষ্ট্র যদি আপনি চালাইতে চান, এই যে সরকার যারা দায়িত্বে আছে তারা কারা? গণ অভ্যুত্থানের শক্তি না? যারা অপোজিশনে আছে তারা গণ অভ্যুত্থানের শক্তি না? যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিজেকেও আইনের শাসন মানতে হবে। শুধুমাত্র সরকারি দলের উপর আপনি সব দায় দিয়ে দেবেন, সেটা তো হতে পারে না। আপনিও তো এই রাষ্ট্র গঠনে আপনাকে ভূমিকা রাখতে হবে। আমরা দেখছি যে সংসদে সেখানে ভালো আলোচনা হচ্ছে, এখন সংসদের বাইরে তো আপনাকে ভালো সেই একই ধরনের আচরণ করতে হবে। শিবির যে আগে হামলা করলো সেটা আপনি বলবেন না? এরপরে ছাত্রদল সেটাকে মোকাবেলা করেছে, কিন্তু হামলাটা কিন্তু আগে শিবির করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনার অবনতি হয়, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি যেভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর বিষেধগার করছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে, বিএনপি ওই সময় গতকাল প্রাইম মিনিস্টার তো বললো যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদের আমরা পুরোটাই বাস্তবায়ন করব। এখন আপনি বিএনপিকে বারবার আপনি মিথ্যাচার করতেছেন, বিএনপি সম্পর্কে যে বিএনপি এটা বলেছিল, বিএনপি এখন করছে না। আপনি অন্যান্য কমিশনের যে ব্যাপারগুলো, যে অধ্যাদেশগুলো সেখানে উত্থাপিত হয়নি, বিএনপি বলেছে যে এগুলো আমরা আলোচনা করব, আমাদের যারা বিরোধী দলের বন্ধুরা আছে সবাই আমরা একটা কমিটি গঠন করে আমরা আলোচনা করব। কারণ আপনি বিএনপির কোনো কথাই শুনতে চাচ্ছেন না, আপনি শুধু মিথ্যাচার, ঘৃণা এবং আপনি নানানভাবে এক ধরনের দেশকে কিভাবে আসলে আনস্টেবল করা যায় সেই একটা চক্রান্তের মধ্যে রয়েছেন। উনি আরেকটা চমৎকার কথা বলেছে, এটার সাথে একমত। যদি বিএনপি সরকার মনে করেন যে ব্যর্থ হলো, তো বিএনপি সরকার যদি ব্যর্থ হয় তাহলে আরেকটা ১/১১ হবে, অথবা আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, সেক্ষেত্রে কি আপনি বিপদে পড়বেন না? দেখেন, জামাত ইসলাম তো এখন তারা তাদের জীবনের সব থেকে একটা সুবর্ণ সময় তারা অতিবাহিত করছে। তারা সর্বপ্রথম কিন্তু এই প্রথম তারা কিন্তু আপনার বিরোধী দল হয়েছে। এখন তারা রাষ্ট্রে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করছে, এই অস্থিরতার কারণে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। এমনকি যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে, হ্যাঁ শেষ করছি, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কিন্তু একটা সময় আলোচনা ছিল না। এনসিপির নাহিদ ইসলাম ছাত্রলীগকে যে সময় তিনি নিতে চাইলেন, বললেন যে যারা ছাত্রলীগের ছিল, যারা অন্যায় অপরাধ করে নাই, চাইলে আমাদের দলে আসতে পারে। এই কথা বলার মধ্য দিয়ে তিনি তো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের আলোচনার জায়গাটা তিনি সৃষ্টি করলেন। এখন তো আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে ফিরে আসবে, আওয়ামী লীগের প্রতি আপনার মানুষের এখন সফট কর্নার সৃষ্টি হবে। এখন আপনি গণ অভ্যুত্থানের শক্তি, আপনার একটা কথা আর অন্য পুরাতন দল যাদেরকে আপনি বলেন সেই দলের একটা নেতার কথা তো এক হইলে হবে না। আপনি চাঁদাবাজি করতেছেন, আবার অন্যের চাঁদাবাজি নিয়ে কথা বলছেন, সেটা তো হয় না। বন্দরের প্রশ্ন করলেন যে বন্দর কেলেঙ্কারি মানে কি? হান্নান মাসুদ কি করেছিল? হান্নান মাসুদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসেনি? আপনি দেখেন না যে বিভিন্ন বন্দরে তারা কমিটি পর্যন্ত দিয়েছিল এবং সেখানে ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছিল। এখন আপনি আপনার সময় আপনি প্রত্যেকটা মিনিস্ট্রিতে আপনি বললেন যে আমার ছাত্র প্রতিনিধি লাগবে, আমার স্টেক লাগবে। সেই স্টেকের নাম করে নেপালে যদি গণ অভ্যুত্থানের শক্তি ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশে কোনো আসতে পারলো না। এর মূল কারণটা ছিল যে আপনারা স্টেক নিতে চেয়েছিলেন, স্টেক নেওয়ার নামে চাঁদাবাজি করেছেন, থানা থেকে আপনারা আসামি ছাড়িয়ে এনেছেন, নানান ধরনের অপকর্ম। দেখেন, সর্বশেষ কথা বলি, নানান ধরনের অপকর্ম করেছেন। 18 মাসে ডক্টর ইউনূসের আমলে যে দুর্নীতি চাঁদাবাজিগুলো হয়েছে, যে লুটপাটগুলো হয়েছে, যে অবৈধ চুক্তি বা নানান কিছু হয়েছে, এগুলো নিয়ে আমাদের যারা বিরোধী দলের বন্ধুরা আছে তারা কথা বলছে না। কেন কথা বলছে না? সেই সময় কিন্তু বলা হয়েছিল প্রত্যেকটা মিনিস্ট্রির আপনার প্রতি মাসের হিসাব দেওয়া হবে, একটা মাসের হিসাব কেন দিল না? সেই বিষয়ে কেন কথা বলছে না? বাংলাদেশে যদি এখনো পর্যন্ত যদি আমি হিসাব করি, বাংলাদেশের সব থেকে বড় দলীয়করণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার ব্যাংকের কর্মকর্তা ধরে এনে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তিনি তার বিভিন্ন আত্মীয় স্বজনকে ধরে এনে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন, এমনকি অন্য উপদেষ্টারা একই কাজ করেছেন। নাহিদ ইসলামের ব্যাপারে তো আমি বললামই যে বান্ধবীকে তিনি বসিয়েছিলেন প্রেস উইংয়ে, এরকম অন্যান্য উপদেষ্টাদের খোঁজ নেন, তারাও একই ধরনের অপরাধ করেছে। এমনকি যারা ওই এনসিপি নেতৃবৃন্দ ছিল তারাও সব থেকে বেশি সুবিধা নিয়েছে। মাহমুদ, নাহিদ ইসলাম তাদের এলাকায় সব থেকে বেশি বরাদ্দ নিয়েছে, এমনকি সার্ভিস। তো এই অপরাধগুলো তো আপনারা করেছেন। আপনারা এখন বলছেন আরেকটি গণঅভ্যুত্থান ঘটাবেন। গণঅভ্যুত্থান কি মামার হাতের মোয়া নাকি যে আপনি চাইলে গণঅভ্যুত্থান হবে? ডাক দেন না আপনি গণঅভ্যুত্থানের জন্য মানুষকে। শেষ করে ফেলেছি। অনেক ধন্যবাদ রাশিদ খান। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেহেতু অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে, এতগুলো প্রশ্নের উত্তর হয়তো নেওয়া যাবে না, কিন্তু আপনি খুবই সংক্ষেপে 2-3 লাইনের মধ্যে আপনার আমি দুইটা ইস্যুতে বলবো, যদিও আমি ওই সময়ে একটু উত্তেজিত হয়েছিলাম। প্রথমত সামান্তা শারমিন, তিনি কখনোই ওটা আপনি বলেছেন, আমার ওটা বলার দরকার নেই। আমি বলি, আপনি আপনার কাজ শেষ তো, আমি শেষ করে দিচ্ছি হয়তো টাইমের ভিতরে। প্রথমত সামান্তা শারমিন যেহেতু জোটের বিরোধিতা করেছেন,
তিনি জোটের ভোটে তিনি সংসদে যেতে রাজি নন, তাকে দল থেকে বারবার অ্যাপ্রোচ করা হয়েছে, তাকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, তিনি আত্মমর্যাদাবান নারী এবং তিনি কখনোই এটা যাবেন না, এটা পরিষ্কার। প্রথমত। দ্বিতীয়ত হলো, এটা কেন বলছি, কারণটা হলো কিন্তু যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি আমি শেষ করি না আপনি, কারণ মানে এটা একটা জনমনে ধারণা তৈরি হবে যে সামান্তা হয়তো বা যেতে চায়। না, আপনার কথাই পরিষ্কার। সামান্তা যেতে চায় না, সামান্তা এতটুকু মরাল স্ট্রেংথ রাখে। দ্বিতীয়ত হলো, উনি আরেকটা ন্যাক্কারজনক কাজ করেছেন। যেমন আমি সুচিস্মিতা তিথি, হ্যাঁ, উনি ডেইলি স্টার একজন জার্নালিস্ট, তিনি যে নাহিদ ইসলামের ক্লাসমেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন, আমি জানতাম না। আমি জেনেছি অনেক পরে, কিন্তু উনি কিন্তু একজন দেখেন প্রেস উইংয়ে কারা গিয়েছে, প্রেস উইংয়ে বিভিন্ন জার্নালিস্টরাই গিয়েছে। আপনি ফয়েজ আহমেদ বলেন, নিউ এজের জার্নালিস্ট আবুল কালাম আজাদ বলেন, আর আপনি শফিকুল আলম বলেন, সুচিস্মিতা তিথি বলেন, কিংবা এখন যিনি আপনার বর্তমান প্রেস উইংয়ে আছেন আপনার বিএনপিতে, আরেকজন, আমার নাম জানা নেই, আরেকজন নারী জার্নালিস্ট। এখন আপনি একজনকে সিঙ্গেল আউট করে বলেন উনি তো নাহিদ ইসলামের বান্ধবী, এই বিষয়টা তো ন্যাক্কারজনক। এবং আমি কিন্তু সুচিস্মিতা তিথির যেই ব্যক্তি যে একটা সত্তা আছে সেটা কিন্তু আমি অমর্যাদা করলাম, আমি কিন্তু তাকে ব্যক্তি হিসেবে সম্মানটা দিলাম না। আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের খুব অ্যাওয়ার্ড থাকা উচিত। আর ফাইনালি যেটা বলবো, না আরেকটা বিষয় বলি, সেটা এটা আমি বলে দিই যে প্রথমত রাশেদ খানকে আবারও ধন্যবাদ। রাশেদ খান বললেন যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা আসতে পারলো না, তার মানে স্বীকার করে নিয়েছেন বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি না। যদি আমি মনে করি বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি এবং বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা এসেছে। দ্বিতীয়ত হলো, আমার আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির দরজা সবার জন্য খোলা। যারা বিএনপি, ছাত্রদল, আপনার জামাত শিবির কিংবা যে কোনো দল থেকে, এমনকি যদি কেউ অতীতে ছাত্রলীগ করে থাকেন কিংবা কোনো অপরাধে জড়িত নন, তারাও যদি চান তাদের জন্য দরজা খোলা। আচ্ছা, আমি কি একটা ইসরায়েল জায়নিস্ট একটা পার্টি বানাচ্ছি? আমি একটা গণতান্ত্রিক পার্টি বানাচ্ছি। এখন সার্জিস আলম ছাত্রলীগ করেছেন এক সময়, জুলাইয়ের আপনার মহাবিপ্লবের দিনগুলোতে তিনি আপনার ছাত্রলীগের ছুটে দিয়ে উনি চলে এসেছেন, হল ছেড়ে চলে এসেছেন জনতার কাতারে। এরকম আরো অনেক এসেছেন। আপনি কি মূল্যায়ন করবেন? আপনি কি ধরে রাখবেন যে এমনকি ছাত্রলীগ করে থাকলেও তাকে আপনি বন্ধ করে রাখবেন? এই জায়গাটা ক্লিয়ার ধরেন। এবং আমরা ঘোষণা দিয়ে করছি, কারণ আমরা 30 সেকেন্ডে শেষ করি। দেখেন, আমি জেনেই বলছি তিনি নাহিদ ইসলামের বান্ধবী ছিলেন, একসাথে পড়াশোনা করেছেন, তার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি না জেনে বলছি না, এবং আমি ওই আলাপে যাচ্ছি না। এবং আমি যে দুর্নীতির কথাগুলো বললাম, আমি কিন্তু বলেছি যে গণ অভ্যুত্থানের প্রধানতম শক্তি, আমি এটাও বলেছি যে তারা যেহেতু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সুতরাং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অবশ্যই সবাই তো ছিল। আমি এটাও বলেছি সরকারি দল তারাও গণ অভ্যুত্থানের অংশীদার, যারা বিরোধী দলে আছে তারাও গণ অভ্যুত্থানের অংশীদার, এই কথাগুলো বলেছি। আমি সেটাই বলছি যে আপনাদেরকে মানুষ কেন আসলে এইভাবে আপনার ক্ষমতায় বসালো না, সেটা তো আপনাদের ভাবতে হবে। দেখেন, আপনারা ওই সময় যাদের সাথে জটে গিয়েছেন, আপনারা কিন্তু বলেছিলেন যে তাদের নেতৃত্বকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আপনারাই বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে জামাত বাংলাদেশের একটি দল না, এটা ভারতের সৃষ্ট দল। নানান কথাবার্তা হাসনাত আব্দুল্লাহ বলেছিল এটা কি ইসলামিক দল? যাদের সম্পর্কে আপনাদের এত কথা ছিল, সেই তাদের সাথে আপনারা জটে গিয়েছেন না, তো নিজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। খুব পরিষ্কার। কিন্তু আমি রাশেদ খান এবং আলাদুমন দুজনকে একটা কথা বলবো যে আমরা আলোচনাটা দারুণভাবে করেছি, কিন্তু আমরা কখনোই জানি আমাদের সহকর্মী, আমাদের দলীয় নেতা বা বিরোধী দলীয় নেতা সবাই আমাদের সহকর্মীদের ব্যক্তিগত বিষয়গুলো আমরা কখনোই আলাপে আনবো না। সেইটা আসলে এখানে রাজনীতির বিষয় হওয়া উচিত হবে না, এটা হচ্ছে প্রধান কথা। এবং আমরা সবাইকে আমরা বলবো যে চলমান দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন এবং আগামী দিনেও আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ সবাইকে।